প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আমি কথা বলবো বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেক জিয়ার এবং একজন জেনারেল শিরোনামে। ষড়যন্ত্র শব্দটি খুবই পরিচিত এবং পারস্পরিক কথা কাটাকাটি শুরু হলেও অনেক সময় একে অন্যকে আক্রমণ করে বা সেই বলে যে তুমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। এই ষড়যন্ত্র ব্যক্তির থেকে শুরু করে আঞ্চলিকতায় আছে, সামাজিকভাবে আছে, ধর্মীয় গোষ্ঠীগত আছে, রাষ্ট্রীয় বলেন, দেশ বিরোধী বলেন, সরকার বিরোধী বলেন, সব জায়গাতেই ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র হয় বাইরের থেকে, ষড়যন্ত্র হয় নিজেদের ভিতর থেকে। প্যালেস কনফারেন্সি সম্বন্ধে আপনাদের ধারণা আছে। ঘসেটি বেগম বনাম নবাব সিরাজউদ্দৌলা। আমি আজ কথা বলবো সরকার বিরোধী ষড়যন্ত্র উৎখাতেই একজন ব্যক্তির বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র শুরু এবং শেষ। ষড়যন্ত্র এত বড় একটা ভয়াবহ জিনিস, যার ভিতরে প্রবেশ না করতে পারলে আঁচ করা যায় না। নীরব আত্মঘাতী রোগের মতোই নিজের ভিতর থেকেই ষড়যন্ত্র অনুভব করা যায়, কিন্তু দূরের থেকে শুধু শোনা যায় ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র চলতেছে। ষড়যন্ত্র ৭১ থেকেই ১৬ই ডিসেম্বরের স্বাধীনতায় যেদিন নেওয়াজিকে আত্মসমর্পণ করা অরোরার হাতে, সেটাই ষড়যন্ত্র। তার আগেও ষড়যন্ত্র। যে দেশ মাত্র ৯ মাস যুদ্ধ করে বাঙালিরা স্বাধীনতার মুখোমুখি নিয়ে আসলো, কেন ভারতীয় সেনাবাহিনীকে দেশে ঢোকানো হলো? এর সঠিক তদন্ত হলো না, এর বিচার হলো না। কারা বা কাহারা এই ঘটনার সাথে জড়িত উদ্ঘাটন করা হলো না। কেন হলো না? কেন হলো না এটাও একটা ষড়যন্ত্র। কেন হলো না? এদেশের স্বাধীনতার বিজয়কে কেন আর একজনদেরকে অংশীদারিত্ব করা হলো? আমি বারবার কথা বলে আসছি, আজও এর প্রতিবাদ জানাচ্ছি। এর সুষ্ঠু তদন্ত হোক, প্রয়োজনে আন্তর্জাতিকভাবে। কাদের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে এসেছিল? যুদ্ধের বড় একটা অংশ তারা এদেশের থেকে যে সম্পদ লুটতরাজ করে নিয়ে গিয়েছিল, তার হিসাব ভারত আমাদেরকে দেয়নি। যাক, আমি যেটা বলছিলাম, ষড়যন্ত্র ষড়যন্ত্র মৃদু আকারে থাকলেও পুরা গায়ে আগুন ধরে যায় চট্টগ্রামে 10টা অস্ত্র ধরা পড়ার পর। দাউ দাউ করে জ্বলে ওঠে বাংলাদেশ। এবং ভারত সরকার এবং উভয় দিক থেকেই বাংলাদেশের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা ভারতীয় দালাল, লোভী আওয়ামী লীগ এবং রয়ের এজেন্টরা উন্মাদ হয়ে ওঠে। কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার এদেশে খরচ করে তৎকালীন সরকারের পিছনে ষড়যন্ত্রে লিপ্ত হয়। প্রথমত বিএনপিকে সরকার থেকে পদচ্যুত করা। এটা করতে গিয়েই
একজন জেনারেল একজন ব্যক্তির উপরে আক্রমণ করে বসলেন। আক্রমণ চলেছে ধীরে ধীরে। তার আগের যে পরিস্থিতি তৈরি করেছিল, ক্ষেত্র তৈরি করেছিল, তার একটু নমুনা বলি। তৎকালীন ডিজিএফআই ডাইরেক্টর মেজর জেনারেল সাদেক হাসান রুমি স্যার আমার খুব পরিচিত ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে একসাথে চাকরিও করেছি, চাকরি শেষেও স্যারের সাথে যোগাযোগ ছিল। স্যার ডাকতেন, আমি যেতাম। শেষের দিকে এসে বিএনপির চলে যায় অথবা শেষের দিকে চলে গেছে, এই অবস্থায় আমি কচুক্ষেতে অবস্থিত ডিজিএফআই ডাইরেক্টরের অফিসে গেলাম। সেখানে আমি মিরপুর 14-র এমপি খালেক সাহেবকে বসা দেখেছিলাম এবং আরও 2জন এমপি ছিলেন, সম্ভবত মকবুল নামে একজন এমপি, আর একজন বিএনপির এমপি, কিন্তু আমি ওনার নাম জানি না। তাদেরকে এমন একটা জায়গায় বসিয়ে রাখা হয়েছে, সাধারণত মেয়াস ওয়েটার বা সিভিল 4র্থ শ্রেণীর কর্মচারী, পিয়ন যে চেয়ারগুলোতে বসেন সেখানে তাদেরকে বসিয়ে রাখা হয়েছে। কিন্তু তাদের বসিয়ে রাখার কথা ছিল ভিআইপি ওয়েটিং রুমে, সেখানে বসতে দেওয়া হয়নি। আমি গিয়ে স্যারের এডিসিকে পরিচয় দিলাম, দেখা করতে চাইলাম। তিনি বললেন একটু বসেন। ওই বসতে গিয়েই আমি এসে খালেক বা সাথে ওনাদেরকে দেখলাম। আধা ঘন্টা মতো হয়ে যায়, কল আসে না। আমার এটুকু বিশ্বাস ছিল যে আমি আসার কথা শুনলে স্যার 2-1 মিনিটের ভিতরে আমাকে ডাকে। পরে আমি এডিসি সাহেবকে আবার বললাম যে স্যার আমার কাজ আছে, আমি স্যারের সাথে দেখা করে চলে যাব। তিনি বারবার জিজ্ঞাসা করতেছিলেন কেন, কী উদ্দেশ্যে। আমি বললাম কোনো উদ্দেশ্য না, আমি স্যারের সাথে দেখা করব। যেতে দিলেন। ভিতরে ঢুকি আমি সাদেক হাসান রুমিকে, যে চেহারা, যে বিমর্ষতা, যেভাবে তিনি ভিতরে ভেঙে পড়েছেন, আমার দেখে খুব কষ্ট লাগলো। যথারীতি স্যার চেষ্টা করে হাসলেন। হাবিব কেমন আছো, কী অবস্থা, দেশের কী অবস্থা, বাইরের থেকে তোমরা কি বুঝতেছ, আমার সম্বন্ধে কতটুকুন প্রচার বাইরে। স্যারের ভিতরে একটা ভয় কাজ করেছিল আমার ধারণা, এবং পরবর্তীতে স্যারকে হ্যারাসও করা হয়েছে 10 আগস্টের তথ্যের ব্যাপারে। তাকে কোর্টে যেতে হয়েছে, হ্যারাসমেন্ট করা হয়েছে তাকে। আমি বললাম স্যার নেতিবাচক যাই থাক, আপনাকে নিয়ে কোনো কথা নেই। আমি জানি সেনাবাহিনীর 70% সৈনিক অফিসার সাদেক হাসান রুমিকে পাগলের মতো ভালোবাসে, এবং সাদেক হাসান রুমি যদি সেনাপ্রধান হতেন ওই সময়, তাহলে হয়তো পটভূমি অন্যরকম থাকতো। কিন্তু সাদেক হাসান রুমি একজন ব্যক্তি, একটি প্রতিষ্ঠান, এইভাবেই যে তিনি কাজ পছন্দ করেন সততার সঙ্গে, নীতি নৈতিকতার সঙ্গে। তিনি কাজ ফেলে তেল মর্দনে পছন্দ করতেন না, তিনি চামচামি পছন্দ করতেন না। এই জন্যে হয়তো তিনি সেনাপ্রধান হইতে পারেননি। কিন্তু তাদের মতো অফিসারই প্রয়োজন সেনাপ্রধান হওয়া। আজকের যিনি আছেন ওয়াকুজ্জামান সাহেব, আমি শুনেছি তিনিও তেল পছন্দ করেন না, নীতি নৈতিকতা নিয়ে চাকরি করে আসছেন। কিন্তু মইনেও তিনি তেল মারতে, চামচামি করতে খুব পছন্দ করতেন। এইসব জায়গা থেকে যারা সরকার প্রধান হন বা যারা ছোটোখাটো যে কোনো প্রতিষ্ঠানেরই হন, তাদের একটা বার্তা আমি পৌঁছে দিতে চাই। কাজের চেয়ে যারা আপনাদের তেল মারে, চামচামি করে, তাদের থেকে দূরে থাকুন।
তাদের থেকে সাবধান হন। এরা তেল মেরে চামচামি করে আপনার কাছে যেয়ে ফয়দা লোটে, এবং যে কোনো সময় এরা পোল্টি মেরে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে, নিশ্চিত থাকেন। কিন্তু যারা মাঠে কাজ করে, আপনার কাছে কম আসে, ওদের খোঁজ খবর নিয়ে দেখবেন ওরাই একনিষ্ঠতার সাথে আপনার পক্ষে কাজ করে। যাক, সাদেক হাসান রুমি সাহেব বললেন, হাবিব দোয়া করো, বা যদি কোনো কিছু করার সুযোগ হয় কখনো, চেষ্টা করো আমার জন্য। আমি স্যারের বিমর্ষতা দেখে মনে খুব কষ্ট নিয়েই চলে আসছিলাম। তার অল্প কিছুদিন পরেই স্যারকে গ্রাম প্রতিরক্ষা ও আনসার বাহিনীর মহাপরিচালক হিসাবে বদলি করা হলো। আমি মানসিকভাবে খুব ব্যস্ত ছিলাম, স্যারের কি হয়, কোন ধরনের ক্ষতি হয় কিনা। আমি আবার সে আনসার ও ভিডিপি মহাপরিচালকের অফিসে গিয়েছিলাম। স্যার আনসার ও ভিডিপি মহাপরিচালকের পোশাক পরা, সাদেক হাসান রুমির দেখলাম ঠিকই, কিন্তু আমার মনে হইল না এর ভিতরটাই, খাসার ভিতরটাই সাদেক হাসান রুমি সাহেব আছেন, নির্জীব, নিথর একটা দেহ বেঁচে আছেন শুধু। বসলাম, বললেন, হাবিব চা খাও। চা খেলাম। স্যার আমার মুখের দিকে একবারও তাকায়নি। ডিজিএফআইতে থাকার সময় হয়তো সম্ভবত প্রথম একবার দেখেছিলেন, তারপরে আর তাকাননি। কিন্তু আজকে স্যার একবারও তাকাননি, শুধু আমার নামটা লিখে যে কাগজটা স্যারের সামনে দিয়েছিলেন, সেটা দেখেই চিনেই ওইভাবেই সম্বোধন করে কথা বলেছেন, কিন্তু একবারও তাকাননি। আমি বেশিক্ষণ বসে থাকতে পারিনি স্যারের সামনে এই অবস্থায়। স্যারকে বললাম, স্যার আমি চলে যাচ্ছি, আবার আসে দেখে যাব আবার আমি। বললেন, আইসো, খোঁজ খবর নিও, আর আমার জন্য একটু দোয়া করো, তোমার ফ্যামিলিকে একটু দোয়া করতে বলো, যেন স্বাভাবিক নিয়মতান্ত্রিকভাবে আমার পেনশনটা হয়। এটা কিন্তু অর্থের জন্য না, পেনশনটা অর্থের জন্য নয়। সাদেক হাসান রুমিরা সেনাবাহিনীকে প্রতিষ্ঠিত করেছে, সেনাবাহিনী অনেক কিছু দিয়েছে, তাদের একটা সম্মান দেওয়ার প্রয়োজন। নিয়মতান্ত্রিক পেনশন মিনিমাম একটা সম্মান। তিনি এলপিআরে থাকাকালীন কিছুদিন সিটি গ্রুপের সাথে ছিলেন, তারপরে বর্তমান আমেরিকাতে। বাংলাদেশের যে অবস্থা, একজন সম্মানী মানুষ থাকা সম্ভব না, চলে গেলেন। বাংলাদেশ তখন, যখন মঈনু আহমেদ ফখরুদ্দিন সরকার দেশ চালাচ্ছিল, মঈনু আহমেদ চেয়ারে বসে সেনাবাহিনী কন্ট্রোল করেছেন। পাবলিক সেন্টিমেন্টাল কি উনি বোঝেননি। আর পাবলিক বলতে কাদেরকে বোঝায়, এই শব্দটার সাথে পাবলিক সেন্টিমেন্টাল, এই পাবলিক কে, এটাও তিনি বোঝেন নাই। এটা নিয়ে আমি আরেকদিন একটা ভিডিও করব। এটা কিন্তু সাধারণ জনগণ, খেটে খাওয়া দিনমজুর, কৃষক, ছোটোখাটো ব্যবসায়ী, গার্মেন্টস শ্রমিক, এরা না। যে বাওয়া আমলিক বলছিল না মমতাজ, এই বাওয়া আমলিক না, বাওয়া বিএনপিও আছে, যারা শহরময় ছুটাছুটি, লুটতরাজ, যে দলই ক্ষমতায় আসুক, কবে কেন্দ্রের থেকে কয়টা টাকা আসবে জেলা কমিটিতে, কবে ভাগ পাবো, কোথায় গিয়ে বসে থাকলে একটা চা, একটা সিঙ্গারা হবে, এই মধ্যম শ্রেণীর একটা রাজনৈতিক কর্মী বাহিনী আছে। এদেরকেই বিশেষ করে রাজনীতিতে যারা টকশোতে বলেন পাবলিক সেন্টিমেন্টাল, সে নিজেও এর সাথে জড়িত। এদের একটা সেন্টিমেন্ট আছে, কারণ সাধারণ মানুষ, কৃষক, মুদি ব্যবসায়ী, আড়তদার, ভ্যান রিক্সা চালকরা খুব সহসাই
এরা মিছিল মিটিংয়ে যায় না, এরা নিজেদের কর্মসংস্থান করতেই ব্যস্ত। কারণ এরা নিরীহ জনসাধারণ। কত ট্যাক্স ধরলো, কত ভ্যাট ধরলো, কত বাজেট, কিচ্ছু এরা বোঝে না। এরা সারাদিন খাটবে, 3 বেলা 2 খেতে পারলেই হলো। জন্ম থেকে কবর পর্যন্ত দেশের সরকারগুলোর অত্যাচার নীরবে এরা সহ্য করে যায়। যাক, আমি যেটা বলছিলাম, মঈনুর সেন্টিমেন্টাল বোঝে নাই। উনি ট্রুথ কমিশন গঠন করেছিলেন। মঈনুদ্দিন ফখরুদ্দিন ট্রুথ কমিশন গঠন করে দেশ সংস্কারে যখন ব্যস্ত, ঠিক সেই সময় জেনারেল মাসুদ, সাভারের জিওসি, 46 ব্রিগেডে কমান্ডার ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল হাকিম আজিজ, যিনি ডিজিএফের সাদেক হাসান রুমি সাহেবের সাথে ওই 46 ব্রিগেডের আন্ডারেই 3rd বেঙ্গলে একসাথে চাকরি করেছিলেন। দুজনকে খুব পারস্পরিকভাবে চিনতেন। এই জেনারেল মাসুদ সাহেব ওনার অফিসে আরেকটি ট্রু বক্স খোলেন। 64টি জেলায় উনি বিএনপির লিস্ট, 64টি জেলার যে সেনাবাহিনীর ক্যাম্পগুলো ছিল, উনি তাদেরকে দিয়ে বিএনপিদেরকে দাবড়াতে শুরু করলেন। আর ওনার এজেন্টদের মাধ্যমে খবর পাঠাতে লাগলেন যে আমার কাছে আসো, আমি সলভ করে দেব। আমি যতটুকু জানি বা খোঁজখবর পেয়েছিলাম, উনি ট্রুথ কমিশন কয় টাকা জমা করেছিল, তার থেকে কয়েক গুণ বেশি টাকা এই জেনারেল মাসুদ সাহেবের ট্রু বক্সে জমা হয়েছিল, কয়েক হাজার কোটি টাকা। জেনারেল মাসুদ সাহেব বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক থেকে শুরু করে অফিসারদের মধ্যে পর্যন্ত একটি মেসেজ পৌঁছাই দিয়েছিলেন যে উনি কোনো এক কারণে তারেক জিয়ার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। তারেক জিয়া ওনাকে বসিয়ে রেখেছেন এবং তারেক জিয়া ওনাকে স্যার বলতে বলেছেন। যে তারেক জিয়া বলেন কেন, তারেক বলেন কেন, স্যার বলেন। আমার প্রশ্ন, আপনি একজন জিওসি, তো সাভার ক্যান্টনমেন্টের, যিনি সরকারকে রক্ষা করেন, যিনি আর্মি হেডকোয়ার্টারকে রক্ষা করেন, পুরো ঢাকা যিনি কাভারেজ দেন, সেনাপ্রধানের পরেই তার স্থান সেনাবাহিনীতে। তখন সরকার ছিল, আপনার চ্যানেল ছিল। তারেক জিয়ার কাছে কি উদ্দেশ্য, কি কাজ নিয়ে আপনি গিয়েছিলেন? অবশ্যই কোনো অনৈতিক কাজের প্রস্তাব নিয়ে আপনি গিয়েছিলেন, যেটা তারেক জিয়া দিতে পারেননি। রাষ্ট্রীয় অবকাঠামোগত আইন কানুনের মাধ্যমেই হোক, বা হয়তো ওই কাজের জন্য আপনি তখনও ততটা পরিস্থিতি তৈরি করতে পারেননি। এই জন্যই হয়তো আপনি হয়তো বলতে পারেন তারেক জিয়ার মামার ভাইরা আপনি, সেটা আনঅফিসিয়ালিভাবে তার সাথে যোগাযোগ করে গেলেই হতো। আপনার যেমন কথা, আমাদেরও অনেক প্রশ্ন আছে। আওয়ামী লীগ সরকার আপনাকে পুরস্কৃত করেছে, কারণ আপনি বিএনপিকে ক্ষমতাচ্যুত করেছেন। তারেক জিয়ার উপর এই জেনারেল মাসুদ সাহেব যে অত্যাচারটা করেছে, তারেক জিয়ার হাত পা বাঁধা অবস্থায় পিছন থেকে লাথিয়ে লাথিয়ে বুট দিয়ে তার মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছে এই জেনারেল মাসুদ সাহেব। তার উপর ক্ষিপ্ত হয়ে তারেক জিয়ার নামে অনেক অপবাদ তিনি রটিয়েছেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার তাকে অস্ট্রেলিয়ার মতো রম্য রজনীর কাহিনীর মতো এক কাল্পনিক দেশ অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত, দীর্ঘদিন যাবৎ তিনি অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত হিসাবে ছিলেন। সরকারের সাথে তার গোপন চুক্তি ছিল তাকে রক্ষা করার।
সরকার তাকে প্রচুর পুরস্কৃত করেছেন। মঈনুদ্দিনকে সেফ এক্সিট করে আমেরিকাতে পুনর্বাসন, যেমন তেমন এই জেনারেল মাসুদকে পুনর্বাসন করেছেন আওয়ামী লীগ সরকার। বিডিআর হত্যাকাণ্ডের যে সংগঠিত হয়, আওয়ামী লীগ সরকার পুরোপুরি তার ভিতরে সাথে জড়িত। আমি এর পূর্বে বলেছিলাম, শেখ মুজিবের ভাগ্নে ফজলুল হক মনির সুপুত্র তাপস যেটাকে সরাসরি হ্যান্ডেলিং করেছে, কিন্তু তাপসের হাতে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারদের যে লিস্ট তৈরি করে দিয়েছিলেন, এই লিস্ট জেনারেল মাসুদের দেওয়া। এই লিস্ট জেনারেল মাসুদের সহায়তায় তৈরি করে তাপসের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। এবং কেন এই ৫৭ জন কর্মকর্তার মারার প্রয়োজন ছিল? কর্নেল আনিস সহ। এখন বলতে আমার খুব কষ্ট হয়, কুদরতে এলাহি 3rd বেঙ্গলে জয়েন করলেন। এরশাদ সাহেব তখন দেশের ক্ষমতায়, সাদেক হাসান রুমি 2IC 3rd বেঙ্গলের, খান এম এ লতিফ খান যিনি ক্রিকেট বোর্ডের ম্যানেজার ছিলেন, তিনি ছিলেন অধিনায়ক। ইলাহি সাহেবকে দেখে আমার কষ্ট হতো। একেবারেই একটা বাচ্চা ছেলে, কি সুন্দর ফুটফুটে একটা বাচ্চা ছেলে কমিশন নিয়ে আসলো। এই যে কি ছেলে, দেবদূত, তাকে হত্যা করা হয়। আমার নিজের জেলার মেজর রবিউল ইসলাম ডাক্তার, এদের কাছে না গেলে এদেরকে চেনা যাবে না, বোঝা যাবে না যারা কত মনের মানুষ, কত ভালো মানুষ। বেছে বেছে এই সুন্দর ভবিষ্যৎগুলোকে হত্যা করা হয়। হত্যার পিছনে ৫৭ জন কর্মকর্তাকে কেন হত্যা করা হলো? তাদের ফ্যামিলিকে কেন বিধবা করা হলো? এর পিছনে যুক্তি অনেকগুলো আছে। তার ভিতরে প্রধান সেটা হলো ক্যান্টনমেন্টে অবস্থিত খালেদা জিয়ার বাড়ি থেকে তাড়িয়ে সেই জায়গাটা থেকে কি হবে, সেনাবাহিনীর অবকাঠামো বা অন্য কিছু হলে ভবিষ্যতে তারেক জিয়া ক্ষমতায় আসলে হয়তো সেই জায়গা পুনরুদ্ধারের চেষ্টা করবেন। কিন্তু এমন একটা পদ্ধতি অবলম্বন করা হলো, সেই একই পরিবারের, জিয়াউর রহমান যে পরিবারের, সেনাবাহিনীর পরিবারের, সেই পরিবারেরই আরও ৫৭টি ফ্যামিলিকে খালেদা জিয়ার মতো বিধবা করে প্রশ্নাতীতভাবে এখানে পুনর্বাসিত করা হলো, যাতে করে ভবিষ্যতে ওই জায়গাটার আর কোনো দাবি দেওয়া কেউ করতে না পারে বা প্রশ্ন তুলতে না পারে। কারণ এটা আমাদের সিম্পেথির একটা বড় জায়গা। আমরাও চাই না কেউ সেখানে ফিরে যাক, একটা কাকও ওই জায়গাটার উপর উড়ুক, আমাদের বুকের ভিতরেই থাক। কিন্তু এটা করা হয়েছিল, এর পিছনে যে কয়জন কারিগর ছিলেন, জেনারেল মাসুদ তার অন্যতম। 15 বছর ধরে সেনাবাহিনীতে যে নোংরামো, সিভিল সরকারের ভিতরেও যেমন একটা ফেসিবাদী ভাব ছিল, সেনাবাহিনীর ভিতরেও এরকমের একটা ফেসিবাদী গোষ্ঠী ছিল যারা জেনারেল মাসুদের অনুসারী। আমি আশা করব দেশ সংস্কারের সাথে সেনাবাহিনীর মাসুদ সাহেবের অনুগত অফিসার যারা এখনও কর্মরত আছেন, নিজেরাই সরে যান সসম্মানে। সেনাবাহিনী জনগণের একটি আস্থার জায়গা, 5ই আগস্ট সেটা প্রমাণিত। জোর করে
ফুলের মালা গলায় পরিয়ে দিচ্ছে। আপনারা রাস্তায় এলে জনগণ কি উল্লসিত, কি খুশি হয়, তার ভিতরে আপনারা যদি বিশ্বাসঘাতকতা, আপনাদের মতো নীতি নৈতিকতাহীন কিছু, চরিত্রহীন কিছু অফিসার তৈরি হয়, পাবলিক হাহাকার করে ওঠে, আপনাদের কানে পৌঁছায় না। জেনারেল মাসুদরা অত্যন্ত লোভী অফিসার। সেনাবাহিনীর এই কর্মকাণ্ডটা বাইরে কতটা পরিবেশ নষ্ট করেছে তার কিছু উদাহরণ রিটায়ার্ড সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়ার উপরে। মেজর সিনহা হত্যার পর রাওয়া যেমন কথা বলে উঠেছিল, কিন্তু রাওয়াকে কিভাবে সংগঠনটি ভেঙে দেওয়া হয়, অফিসটি কিভাবে তছনছ করে দেওয়া হয়, এতে অনুমান করে দেখুন একবার। প্রায় 6 লাখ রিটায়ার্ড সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সদস্য বাইরে আছে। আপনাদের কর্মকাণ্ডের উপর অনেকটা নেতিবাচক প্রভাব পড়ে এই রিটায়ারমেন্টে আসা সেনা সদস্যদের উপরে। আপনাদের দুর্বলতায় আমি যতটুকুন জেনেছি, ময়মনসিংহে এক মেজর সাহেবকে ফেন্সিডিল দিয়ে পুলিশ ধরেছিল। ঢাকাতেও কয়েকবার সেনা কর্মকর্তাদেরকে নাজেহাল করা হয়েছিল। হাজী সেলিমের পুত্র বিমান বাহিনীর অফিসারকে তার ফ্যামিলির সামনে নাজেহাল করেছেন। এরা বাইরে গিয়ে বিভিন্ন কোনো সমস্যায় পড়লে পুলিশকে পরিচয়ও দিতে পারে নাই যে আমি এই সংস্থার একজন সদস্য। যদি কোনোভাবে পরিচয় দিছে, পুলিশ চোখ লাল করে সম্ভবত গিলে ফেলতে যায়। এই অবস্থা। কি ভয়াবহ পরিস্থিতিতে এই 15 বছর বাইরে থাকা, রিটায়ারমেন্টে থাকা সেনাবাহিনীর সদস্যরা রাত দিন কাটিয়েছে। তারা সামাজিকভাবে কতটা নিপীড়িত, অত্যাচারিত হয়েছে, অবর্ণনীয়। এগুলো আপনাদেরকে চিন্তা করতে হবে। আপনাদের কর্মকাণ্ডের উপরে বাইরে কতটা প্রভাব পড়ে। আমি সেনাবাহিনীর কাছে অনুরোধ করব, তাদের বর্ণাঢ্য ঐতিহ্য, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বারবার দুর্যোগপূর্ণ মুহূর্তে যেভাবে এগিয়ে এসেছে, দুর্যোগপূর্ণ মুহূর্তে বলতে প্রাকৃতিক হোক, মানব সংগঠিত হোক, সবসময়। এবং আমি যখন ভিডিও করছি তখন কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুরের যে ভয়াবহ পরিস্থিতি, সেখানেও আমাদের ছাত্র জনতার সাথে একনিষ্ঠভাবে সেনাবাহিনীর যে কর্মযজ্ঞ চলছে, অবশ্যই তাকে সবাই সাদরে সাধুবাদ জানাচ্ছে। এই কর্মধারা অব্যাহত থাক, সেনাবাহিনী তার গৌরবের জায়গায় থাক। আমি আশা করি বিএনপি ক্ষমতায় একদিন আসবে, জেনারেল মাসুদদের মতো লোভী, কসাই এবং স্বৈরাচার সরকার প্রতিষ্ঠিত করার পিছনে আরও যারা কাজ করে গেছেন তাদেরকে খুঁজে বের করে সঠিক বিচার বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হবে। এই আশায় বেঁচে থাকব। দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।